বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ওয়েবিনার ফর আন্ডার গ্রাজুয়েটস এবং যার শিরোনাম হাউ টু মেক অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন ফার্স্ট সেশন আজকে পরিচালনা করব আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, অ্যালুমনাস, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আজকে আমার সাথে যারা অতিথি হিসাবে রয়েছেন দুইজন, মোহাম্মদ আশরাফুল ইসলাম, লেকচারার, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেকেন্ড ব্যাচের একজন স্টুডেন্ট। এবং আমার সাথে আরো রয়েছেন মোহাইমিনুল ইসলাম লিওন, লেকচারার, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ। উল্লেখ্য যে মোহাইমিনুল ইসলাম মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্টের দ্বিতীয় ব্যাচের একজন শিক্ষার্থী। আমি তোমাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। এবং সাথে সাথে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সাথে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ছাত্রদের সবারই একটা আগ্রহ এবং সবারই একটা ইচ্ছা ছিল যে আমরা কিভাবে ভালো প্রেজেন্টেশন করতে পারি। সেই লক্ষ্যেই আজকে আমাদের এই ওয়েবিনারটি করা। আমি চেয়েছি, যেহেতু আমি সবসময়ই আমি তোমাদের সাথে ক্লাস নেই বা ক্লাসে এই বিষয়গুলো বলে থাকি, যারা একটু এক্সপার্ট এইসব বিষয়ে যারা কাজ করছে, ওরা দুজনই দুইটা ইউনিভার্সিটির লেকচারার, ওরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তো তাদের মুখ থেকে আমরা আজকে কিছু শুনবো। সবাইকে প্রোগ্রামটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি। এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমাদের বলার সুযোগ রয়েছে। তোমরা যদি সাথে সাথে কোশ্চেন করতে চাও তাহলে তোমরা রেইজ হ্যান্ড করে আনমিউট করে কোশ্চেন করতে পারো, অথবা আমরা শেষের দিকে তোমাদের প্রত্যেকেরই কাছে যদি কেউ কথা বলতে চাও তাহলে কথা বলার সুযোগ করে দিব। তোমরা অবশ্যই কথা বলতে পারবে। তো আজকের প্রোগ্রামটি শুরু করতে চাচ্ছি। প্রথমেই আমি আমার সাথে আজকে যে অতিথি রয়েছেন মোহাইমিনুল ইসলাম রিয়ন এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি প্রথমেই আপনাদের দুইজনকে আপনাদের সম্পর্কে একটু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাইয়াকে। আব্দুর রাজ্জাক ভাইয়ার উদ্যোগে এই আত্মগঠন প্রোগ্রামটা অনেক ভালো একটা মাইলস্টোন পূরণ করতে যাচ্ছে। এবং ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেই বিষয়টা নিয়ে সেই বিষয়ে যারা কাজ করছে তাদেরকে নিয়ে এসে আমাদের সামনে তুলে ধরছেন। এবং আজকে আমাকেও সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়াকে। আমি হলাম মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম। বর্তমানে জার্মান ইউনিভার্সিটিতে লেকচারার, ফিজিক্সের লেকচারার হিসেবে কর্মরত আছি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম। এখানেই বেড়ে ওঠা, জন্ম হয়েছে রংপুরে, তারপরে বেড়ে ওঠা কুড়িগ্রামে, এরপরে তো টাঙ্গাইল থেকে তারপরে গাজীপুরে, এই আর কি। ধন্যবাদ। আশা করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, গাজীপুর। আমারও হোম টাউন কুড়িগ্রাম, আমার আর রিওনের পাশাপাশি থানা। আমি ছোটবেলায় এখানেই বড় হয়েছি। আর অনার্স মাস্টার্স মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স থেকে পাশ করেছিলাম। আমরা আজকে সেশনটা মূলত প্রেজেন্টেশন স্কিলের উপরে। এখানে আসলে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্লাইড প্রেজেন্টেশন, যেটা স্লাইডটা আসলে কিভাবে করতে হয় বা আমরা কি কি সফটওয়্যার ইউজ করে স্লাইডগুলো করব, একটা ভালো প্রেজেন্টেশন স্লাইড কিভাবে করা যায়। আর দ্বিতীয় হচ্ছে আমরা সেই স্লাইডগুলো কিভাবে প্রেজেন্ট করব সামনে, অডিয়েন্সের সামনে। এই দুইটা পার্টে মূলত আজকে এই প্রেজেন্টেশন স্কিলের উপরে কথা বলা হবে। প্রথম পার্টে যে কিভাবে আমরা স্লাইড করব,
কোন কোন সফটওয়্যার ইউজ করা যায় এই পার্টে মোহাম্মদ ইসলাম কন্টিনিউ করবে, আর সেকেন্ড পার্টে আমি কন্টিনিউ করব। তো আজকের টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা যে শুধুমাত্র ছাত্রছাত্রী অবস্থায় থাকাকালীন সময়ের জন্য গুরুত্বপূর্ণ সেটা না, বরং আমাদের এই গণ্ডি পেরিয়ে যখন আমরা চাকরি লেভেলে যাব, চাকরির পর্যায়ে যাব, তখন কিন্তু আমাদের এই প্রেজেন্টেশন স্কিলটা কিন্তু অনেক গুরুত্ব বহন করবে। ঠিক আছে, তো এই জন্য এখন থেকেই মানে এই জিনিসগুলো শিখে রাখা খুবই দরকার। এবং ভালো প্রেজেন্টেশন এখনই তো আসলে মূলত ইউনিভার্সিটি লেভেলটাই তো মানে একটা শিক্ষা জীবনের বলা চলে যে একটা দ্বার প্রান্তে চলে আসা, তাই না? এটাই হলো একটা শেষ পর্যায়ে। তো এই সময় আমাদেরকে এই প্রেজেন্টেশন স্কিলটা খুবই কাজে দিবে যদি আমরা ভালো প্রেজেন্টেশন স্কিলটা তৈরি করতে পারি। তো আমাদের প্রথমে জানতে হবে যে প্রেজেন্টেশনটা আসলে কি, কেন এবং কোথায় কোথায় ইউজ করা হয়। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলো আমাদের সবারই জানা আছে, কিন্তু এরপরেও একটু বলি। তো প্রেজেন্টেশনটা হচ্ছে যে কোনো একটা আইডিয়া, কোনো একটা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে কিংবা কোনো নতুন রিসার্চ ফাইন্ডিংস, তো এগুলো হচ্ছে অডিয়েন্সের সামনে তুলে ধরা, এই বিষয়টাই হলো প্রেজেন্টেশন। ঠিক আছে, তো আর এই কেন এই প্রেজেন্টেশনটা দেওয়া হয়, তা আমরা জানি যে নর্মালি যদি কোনো কথা বলা হয়, এই যে আমি কথা বলছি, এটা যদি ভিজুয়ালি কোনো একটা জিনিস আমরা যদি দেখি, সেই জিনিসটা কিন্তু ভিজুয়াল ইফেক্টটা কিন্তু আমাদের খুব বেশি মনে থাকে। ঠিক আছে, তো আমরা যদি কোনো একটা জায়গায় গিয়ে যদি নর্মালি কথা বলে কিছু প্রচারণা চালায় আসলাম, সেখানে কিন্তু সেটা ইফেক্টিভ হবে না, মানুষ একটু পরে ভুলে যাবে। কিন্তু সেটা না করে আমরা যদি ভিজুয়াল ইফেক্ট দিয়ে কোনো একটা জিনিস প্রেজেন্ট করি অন্যদের সামনে, বা সেটা অ্যানিমেশন হতে পারে, ভিডিও হতে পারে, তো এই ধরনের বিভিন্ন ধরনের ইমেজ হতে পারে, তো এই জিনিসগুলো কিন্তু মানুষের খুব সহজেই কিন্তু মানুষের মাঝে প্রবেশ করায় দেওয়া যায়। ঠিক আছে, তো এই কারণেই আসলে মূলত প্রেজেন্টেশনটা দেয়া হয়। আর এই প্রেজেন্টেশনটা কোথায় কোথায় ইউজ করা হয় বা কোথায় কোথায় আমরা এই প্রেজেন্টেশনটা দিয়ে থাকি, তো নরমালি কিন্তু প্রেজেন্টেশনের শুরুটা হয় ইউনিভার্সিটি লেভেল থেকে। ঠিক আছে, তো ইউনিভার্সিটি লেভেল থেকে নরমালি আমরা শুরু করে থাকি। তো ইউনিভার্সিটি লেভেলে যখন আমরা এই যে ক্লাসে বিভিন্ন টিচাররা আমাদেরকে কিন্তু এই কোনো একটা টপিক দিয়ে দেন, সেই টপিকের উপরেই কিন্তু আমাদেরকে ওই প্রেজেন্টেশনটা দিতে হয়। এটা একটা হলো। তারপরে হলো ডিপার্টমেন্ট ওয়াইজ এই জিনিসটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। কারণ হলো বিবিএ যদি স্টুডেন্টের কথা বলি, তো তাদের কিন্তু প্রেজেন্টেশনটা ফার্স্ট ইয়ার থেকে তাদের দেখা যায় যে প্রেজেন্টেশন স্কিলটা তাদের ডেভেলপ করতে হয়। কারণ তাদের এইটাই হলো যে কি ব্যবসা। ঠিক আছে, তো ব্যবসার প্রসার করতে গেলে কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা তাদের খুবই প্রয়োজন হয়। মানুষকে হলো মোটিভেট করা, মানুষকে তাদের কথা বলে তাদের দিকে আনা, তাদের প্রোডাক্টটা সেল করা। তো এইটা কিন্তু হচ্ছিল বিবিএ স্টুডেন্টের আমি কথা বললাম, কিন্তু এর পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টে আমরা যারা আছি, আমাদেরও কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করা দরকার। কিসের জন্য দরকার? কারণ হচ্ছে যে আমরা যদি কোনো রিসার্চ করি, তো রিসার্চের আমরা জানি যে ভালো রিসার্চ করতে গেলে আমাদের ভালো ফান্ডিং এর প্রয়োজন হয়। তো এই ভালো ফান্ডিংটা পাওয়ার জন্য আমাদেরকে তো আমাদের রিসার্চ আমরা কি করতে চাচ্ছি, এমনি এমনি তো আমাদেরকে ফান্ডিংটা দিবে না। তো আমাদের এই যে কি করতে চাচ্ছি বা আমাদের রিসার্চের টপিকটা কি, এটার আউটকাম কি আসতে যাচ্ছে বা কি আমরা পেতে পারি, তো এই জিনিসগুলো কিন্তু এই যে বিভিন্ন জায়গায় আমাদেরকে এটা প্রেজেন্ট করতে হয়। তো আমাদের প্রেজেন্টেশন স্কিলটা কিন্তু সেখানেও প্রয়োজন হচ্ছে। এটা হলো যারা রিসার্চার আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা প্রয়োজন হচ্ছে। আবার যারা অন্যান্য জব রিপোর্ট সাবমিট করতে হয়, ঠিক আছে, তাদেরকেও কিন্তু রিপোর্ট সাবমিট করতে হয়। তো রিপোর্ট কোনো একটা জিনিস, কোনো একটা বিষয় নিয়ে তাদেরকে রিপোর্ট সাবমিট করতে হয়। তো এই রিপোর্টটা কিন্তু অনেক সময় প্রেজেন্টেশন আকারে সবার সামনে কিন্তু এটা প্রেজেন্ট করতে হয়। তো এই হলো এই ধরনের বিষয়গুলো আছে। আর এছাড়াও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো যদি কেউ মানে না করে যে না আমি জব ক্ষেত্রে ওই ধরনের জবের ইচ্ছা নাই বা প্রেজেন্টেশন আমার লাগতেছেই না, কিন্তু এরপরেও তার প্রেজেন্টেশনটা লাগবে। কিসের জন্য, কখন লাগবে? ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে কোনো কোনো ইউনিভার্সিটিতে আছে যে ডাবল প্রজেক্ট করা হয়। তো সেই ক্ষেত্রে ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে বা ফোর্থ ইয়ার সেকেন্ড, যদি ফার্স্ট সেমিস্টারে নাও থাকে সেকেন্ড সেমিস্টারে অবশ্যই থাকে এটা, যে
এই যে আমরা যে রিসার্চ বা প্রজেক্ট করি, এই প্রজেক্টটাকে কিন্তু আমাদের প্রেজেন্টেশন আকারে দিতে হয়, যেটা আমরা ডিফেন্স নামে চিনি, ঠিক আছে। তো এই যে ডিফেন্স, এই ডিফেন্সে কিন্তু আমাদের প্রেজেন্টেশন স্কিলটা শো করতে হয়। তো স্বভাবতই যার প্রেজেন্টেশন স্কিলটা ভালো হবে তার কিন্তু রিসার্চের সবাই যে একই রকম রিসার্চ করবে এটা তো না। তো কারোটা ভালো হবে, কারোটা হয়তো বা একটু কম হবে। তো সেই ক্ষেত্রে কম ইনফরমেশন থাকলেও সেটাকে যদি আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, ওই জিনিসটা কিন্তু কাভার হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে আমাদের এই যে প্রেজেন্টেশন স্কিলটা দরকার, এবং এই যে সেক্টর গুলোর কথা বললাম, মোটামুটি এই ধরনের সেক্টর গুলোতে আমাদের প্রেজেন্টেশন স্কিল গুলো শো করতে হয়। তো এখন আসি যে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা হয়, কি কি সফটওয়্যার ইউজ করা যেতে পারে, তারপরে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, তারপরে কিভাবে অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন তৈরি করা যেতে পারে এবং এর গুরুত্ব কতটুকু। তো প্রথমে আমরা যখন কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাব, তো এর প্রথমেই আমাদের কিন্তু একটা প্ল্যান করতে হবে যে আমি কি বিষয়ের উপরে প্রেজেন্টেশনটা দিব, ঠিক আছে। তো এবং কেন এই প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে চাচ্ছি সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে জানতে হবে, এবং এই যে আমরা প্রেজেন্টেশন দিব আমাদের অডিয়েন্স কারা হবে, তাই না, আমাদের অডিয়েন্সটা কারা হবে। তো কে অডিয়েন্স হবে তার উপরে ডিপেন্ড করেও কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে, ঠিক আছে। আর আমি খুব বেশি ডিটেলসে বলবো না, আমি সংক্ষেপে সংক্ষেপে বলার চেষ্টা করব, ঠিক আছে। তো আর এত ডিটেলসে আলোচনা করার মতো অবস্থাও নাই, সময় অত নাই। তো আমরা সংক্ষেপেই বলি যে এখানে আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করতে পারি, সফটওয়্যার অনেকগুলো, অনেক সফটওয়্যার রয়েছে, ফ্রি ভার্সন রয়েছে, তারপরে আমাদের মানে হচ্ছে হলো পেইড ভার্সনেও রয়েছে অনেক সফটওয়্যার। আবার কিছু কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো হচ্ছে হলো পেইড আনপেইড দুভাবে ইউজ করা যায়, কিন্তু হচ্ছে হলো আমরা যদি ফ্রি ভার্সনটা ইউজ করতে চাই তাহলে দেখা যায় যে ওই সফটওয়্যার গুলোকে আমাদের মানে কম ফিচার আমরা পেয়ে থাকি, ঠিক আছে। পুরোপুরি ফিচার গুলো পেতে গেলে আমাদেরকে পে করতে হয়। তো এই ধরনের সফটওয়্যার যেমন হচ্ছিল প্রিজি রয়েছে, গুগল স্লাইড, কিনোট, ভিসমি, স্লাইড ডগ, ফোকাস কি, এবং সবচেয়ে জনপ্রিয় এবং আমাদের দেশের জন্য বা আমি নিজে যেটা ইউজ করি সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে হলো আমি আমার এখন পর্যন্ত এটাই ইউজ করে আসতেছি। আরো দুই একটা সফটওয়্যার চেষ্টা করেছিলাম, সেগুলো বেশ ভালো, যেমন এই যে ফোকাস কি, তারপরে ভিসমি রয়েছে, প্রিজি রয়েছে, এগুলো বেশ ভালো সফটওয়্যার। তো এগুলো আসলে মানে বিজনেস ওরিয়েন্টেড, যেগুলো আমরা প্রেজেন্টেশন অনেক সময় যে টেলিভিশনে যে প্রেজেন্টেশন গুলো অনেক সময় দেখি, বা হচ্ছে হলো ভালো ভালো সেমিনারে যে প্রেজেন্টেশন গুলো দেখি, সেগুলোতে কিন্তু এই ধরনের ভিন্ন ভিন্ন ধরনের সফটওয়্যার গুলো ইউজ করে কিন্তু তারা প্রেজেন্টেশনটা শো করছে। তো এই যে আমরা এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে যদি একটু বলি, তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, যেটা দিয়ে আমরা হচ্ছে হলো ডিজাইন করতে পারি, তারপরে অ্যানিমেশন দিতে পারি, কালার, তারপরে হচ্ছে হলো ট্রানজিশন। এছাড়াও আরো অনেকগুলো অপশন রয়েছে যে অপশনগুলো ইউজ করে প্রেজেন্টেশনকে আমরা প্রেজেন্টেবল করে তুলতে পারি, ঠিক আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্টেশন সফটওয়্যার কিন্তু অনেকগুলো সফটওয়্যার রয়েছে। তো এখানে মানে অনেক সফটওয়্যার রয়েছে, তো এগুলোর মধ্যে অনেকটাই হলো পেইড ভার্সন রয়েছে, আবার অনেকটাই ফ্রি ভার্সন রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিন্তু 1 নম্বরে এখানে শো করছে, তো যেটাই আমরা হচ্ছে হলো সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করে থাকি সাধারণত। তারপরে দেখা যাচ্ছে যে ভিসমি সফটওয়্যার, এটাও আমরা ইউজ করে থাকি। তো প্রেজেন্টেশন যখন আমরা তৈরি করব, প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো রয়েছে, যে প্রথম অবস্থায় আমাদেরকে প্রেজেন্টেশন যখন আমরা তৈরি করব, আমরা তো প্ল্যান করে ফেললাম, তো প্ল্যান করে ফেলার পরে আমাদেরকে প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে, ঠিক আছে। তো প্রেজেন্টেশনের ইন্ট্রোডাকশনটা কি হবে, যে কে প্রেজেন্ট করছি, কোন টপিকটা আমি প্রেজেন্ট করতে যাচ্ছি, প্রেজেন্টেশনের যে টপিকটা সেই টপিকটা থাকবে, আমি কে মানে কে প্রেজেন্টেশনটা দিচ্ছে তার নাম, তারপরে হচ্ছে তার আইডেন্টিটি থাকবে। আবার হচ্ছে যদি এটা কোনো সুপারভাইজারের মাধ্যমে, যেটা আমরা হচ্ছে ডিফেন্সে দিয়ে থাকি, এটা হচ্ছে হলো এটা ডিপেন্ড করে টিচার টু টিচার, অবশ্যই সবকিছু ভ্যারি করবে। তো তারপরেও দেখা যায় যে প্রথম পেজেও অনেক সময় হচ্ছিল টিচারের নামটা থাকে, সুপারভাইজার যিনি থাকেন তার নামটা থাকে, আর না হলে সেকেন্ড স্লাইডে আলাদাভাবে সুপারভাইজার সম্পর্কে হয়তোবা দুই একটা কথা থাকে, বা তার যে ডেজিগনেশন আছে বা এরকম কিছু তার সম্পর্কে একটা পেজ থাকে, ঠিক আছে। তো এরপরে হচ্ছিল আমার এই যে আমি প্রেজেন্টেশনটা দিচ্ছি, এই প্রেজেন্টেশনে আমার কি কি টপিক থাকছে, কি কি টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেই টপিক গুলো কিন্তু থাকবে কন্টেন্ট হিসেবে, ঠিক আছে। তো এরপরে এই যে কন্টেন্ট গুলো আমরা লিখলাম, সেই কন্টেন্ট গুলোর একটা ডিসক্রিপশন থাকবে, এবং শেষে হচ্ছিল কনক্লুশন আমরা দিয়ে দিব। এরকম ভাবে হয়ে থাকে।
তো একটা কথা কিন্তু প্রচলিত আছে যে হলো আগে দর্শনধারী এরপরে গুণ বিচারী, তাই না? তো আমাদেরকে কিন্তু প্রথম অবস্থায় এই যে কথাটা বললাম যে আগে দর্শনধারী, তো আমাদেরকে কিন্তু প্রথম অবস্থায় দেখবে যে হলো আমাদের এই যে কি বলে প্রেজেন্টেশনটা কতটা সুন্দর, তাই না? আমি হলো 6 মাস 1 বছর ধরে একটা রিসার্চ করেছি। তো সেই রিসার্চটা আমি হয়তোবা আমাদের টিচারের কাছে বা হলো অডিয়েন্সের কাছে আমি বলতে যাব, তো তারা কিন্তু সবাই যে হলো শুধুমাত্র ওই কন্টেন্টটা বুঝতে পারবে সেটা কিন্তু না। ম্যাক্সিমামই দেখা যাবে যে হলো ওই প্রেজেন্টেশনটা কিরকম হচ্ছে সেই বিষয়টাই কিন্তু দেখবে। এখানে কিন্তু একটা প্রেজেন্টেশন শো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। তো এই ধরনের ভিন্ন ভিন্ন স্টাইল থাকবে, তো সেগুলো নিয়ে একটু বলছি। তো তার আগে আমি যেটা বলছিলাম যে হলো অডিয়েন্স, অনেক ধরনের অডিয়েন্স থাকবে, সেই অডিয়েন্সদের কে বেস করে আমি কিন্তু বলেছিলাম যে অডিয়েন্স কারা থাকবে তাদের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে এই যে প্রেজেন্টেশনটা সেটা তৈরি করতে হবে। তো এখন অডিয়েন্স কারা সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমাদের টিচাররা যদি থাকে তো তখন কি রকম হবে, আবার হলো যদি নর্মাল জেনারেল থাকে প্রেজেন্টেশন থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশনের স্লাইডটা কিরকম হবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো যেটা বিষয়টা বলছিলাম যে হলো সবাই যে আমাদের এই যে আমরা যে টপিকটা বলছি সেই বিষয়টা নিয়ে সবাই যে রিসার্চ করেছে বা সবাই যে সেটার প্রতি ইন্টারেস্ট সেরকমটা কিন্তু না। হয়তোবা দুই একজন যারা এক্সপার্ট আছেন তারা হয়তোবা টপিকের বিষয়টা খুব ভালো করে দেখবেন, অন্যরাও হয়তোবা দেখবেন, কিন্তু তারপরেও তারা কিন্তু দেখবেন যে কতটুকু সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, কতটুকু সুন্দরভাবে স্লাইডটা তৈরি করা আছে, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট আর কি, যে আগে দর্শনধারী এরপরে গুণ বিচারী। আচ্ছা, তো এখন আমরা যদি প্রথমে আমরা তো হলো ইন্ট্রোডাকশন লিখলাম, তারপরে টপিক লিখলাম, ডেসক্রিপশন, কনক্লুশন, এগুলো হলো সবগুলো আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা প্রথমে কিন্তু থিওরিটিক্যাল আমরা প্রথমে প্ল্যান করলাম, এরপরে হলো আমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সাজিয়ে ফেললাম। তো সাজানোর পরে আমরা যেটা করব যে হলো এখানে আমরা ডিজাইন করব, ঠিক আছে? তো ডিজাইনে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিন্তু ডিজাইনের একটা অপশন আছে। তো সেই অপশনটায় কিন্তু আমরা ক্লিক করে ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, এবং আমরা নর্মাল ডিফেন্সের ক্ষেত্রে আমরা এটাকে খুব বেশি যে কালারফুল করব এরকমটা না, আবার একদম যে মানে সাদামাটা করব সেরকমটাও না, মানে একটা এভারেজ লেভেলটা আমরা বজায় রাখার চেষ্টা করব। খুব বেশি কালার দিয়ে জিনিসটাকে মানে হিবিজিবি করব না, ফাঁকা ফাঁকা থাকবে। একদম হচ্ছে ডিসক্রিপশনে যে থাকবে কোর যে কথাগুলো, আমি যে কথাগুলো মানে নিয়ে আলোচনা করব, যে টপিকের নামগুলো আমরা যেমন হলো পয়েন্ট দিয়ে যেমন ওই যে আগে আমরা যে রচনাগুলো লিখি, রচনায় কি অনেকগুলো পয়েন্ট থাকে, তো এই পয়েন্ট গুলোর নামগুলোই মূলত থাকবে এই প্রেজেন্টেশনের মধ্যে। আর আমরা সেটাকে ডিসক্রাইব করব, ঠিক আছে? আমরা সেটাকে ডিসক্রাইব করব, যে ডিসক্রিপশন গুলো আমরা লিখতাম সেগুলো আমরা মুখে বলবো। তারপরে কোনো ইমেজ থাকলে আমরা ইমেজ গুলো দেখাবো, এবং ইমেজ গুলো কি বুঝাচ্ছে সেই ইমেজ গুলোকে আমরা ভালো করে বুঝিয়ে দিব, যে এই ইমেজ দ্বারা কি বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে, এটা কমলো, এটা বাড়লো, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এখানে বুঝাবো। তো এরপরে আমরা ডিজাইনটা করে ফেললাম, ডিজাইনটা করে ফেলার পরে আমরা অ্যানিমেশনটা দিব। দেখা যায় যে একটা পেজে 2-3টা ফিগার থাকে, ঠিক আছে? তো এই 2-3টা ফিগারকে আমরা একবারে যদি শো করে বলি সেটা বলা যায়, কিন্তু আর একটু বেটার হয় যে আমরা একটা ফিগার নিয়ে আসলাম, সেই ফিগারটা নিয়ে আমরা ডিসক্রাইব করলাম, আর সেকেন্ড নিয়ে আসলাম, তারপরে সেই সেকেন্ড ফিগারটা যদি আমরা অ্যানিমেটেড করে দেই তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হয়। আর কালার কম্বিনেশনটা তো রয়েছে, কালার ওখানে অনেক ধরনের কালার রয়েছে, হাজার হাজার কালার রয়েছে, কালার গ্রেডিয়েন্ট রয়েছে, তারপরে আরো কি বলে আরো অপশন রয়েছে যেগুলো দিয়ে আমরা কালারের কম্বিনেশন গুলো করতে পারি, সেগুলো কিন্তু আমাদের মানে প্রেজেন্টেশনটাকে আরো সুন্দর করে তুলবে। তারপরে ট্রানজিশন ইফেক্ট রয়েছে, একটা পেজ থেকে আরেকটা পেজে যখন আমরা যাব সেই পেজটা কিভাবে করে ট্রানজিট করবে, নর্মাল ভাবে ট্রানজিট করবে নাকি ভিন্ন ভিন্ন ধরনের। এখন কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বেশ কিছু মানে মজার মজার বেশ কিছু ট্রানজিশন ইফেক্ট দেয়া আছে, তো সেগুলো দেখতেও কিন্তু ভালো লাগে, যে হলো আমাদের যে নাটকের মঞ্চে যেরকম করে হলো এই পর্দা খুলে যেত, পর্দা বন্ধ হতো, এই ধরনের আরো অনেক ইফেক্ট রয়েছে। বিকাশের যে ইফেক্ট আমরা দেখি যে পাখিটা ওইরকম পাখির মতো ইফেক্ট রয়েছে, যে কাগজ মুচড়ায় ফেল দিল, তো এই ফেলে দিল, এরকম করেও কিন্তু অনেক ধরনের ইফেক্ট আছে। আসলে এগুলো দেখলে মজা লাগবে আসলে।
তো এই ধরনের করে মানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো ইউজ করে কিন্তু আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে খুব সুন্দর করে তুলতে পারি। এবং যখন একটা প্রেজেন্টেশন সুন্দর প্রেজেন্টেশন থাকবে তখন কিন্তু অন্যান্য যারা অডিয়েন্স থাকবে তাদের কিন্তু ওই প্রেজেন্টেশনটা যখন সুন্দর হবে তখন কিন্তু সবার দৃষ্টিটা থাকবে, সবার আকর্ষণটা থাকবে যে কি প্রেজেন্টেশনটা কি ধরনের। ওই প্রেজেন্টেশনটা দেখতে দেখতেই দেখা যাবে যে প্রেজেন্টেশন দেয়া শেষ, কিন্তু অন্যরা অডিয়েন্সটা কিন্তু বুঝতেই পারলো না যে আসলে কি বললো বা তাকে কোনো কোশ্চেন করে আটকাবো কিনা। এটা এটা হচ্ছিল ফাঁকিবাজির একটা কথা বলতেছি, কিন্তু আসলে এটাই বাস্তবতা। ঠিক আছে, যে হচ্ছিল যখন সুন্দর হবে তখন কিন্তু সবাই ওই যে কোনো একটা জায়গায় যদি ল্যাকিংস থাকে সেই ল্যাকিংসটা কিন্তু ওই সৌন্দর্য দ্বারাই কিন্তু সেটা পূরণ হয়ে যাবে। তো এই কারণে এই যে প্রেজেন্টেশনটাকে সুন্দর করে করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যখন আমাদের প্রেজেন্টেশনটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে বারবার করে প্র্যাকটিস করব, নিজেরা প্র্যাকটিস করব এবং হচ্ছে গ্রুপ যদি থাকে গ্রুপে প্র্যাকটিস করে তারপরে আমরা হচ্ছে সেই প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করব। এরপরে প্রেজেন্টেশনটা কিভাবে প্রেজেন্ট করতে হয় সেই বিষয়ে আমাদের পরবর্তী স্পিকার আশরাফুল ইসলাম কথা বলবেন। তো আমি আরেকটু বলি। তো আমি কিন্তু যখন থার্ড ইয়ারে ছিলাম, তো থার্ড ইয়ারে থাকাকালীন সময় আমি আমার প্রথম প্রেজেন্টেশন আমি তৈরি করি, যেটা ওবায়দুর রহমান স্যার ছিলেন, সলিড স্টেট ফিজিক্স এর সাবজেক্ট ছিল সেটা। তো সেই সময় আমাদেরকে স্যারই প্রথম আমাদেরকে বলেছিলেন যে তোমরা একটা প্রেজেন্টেশন দাও। তো আমরা তো প্রথমে অনেক ভয় যে প্রেজেন্টেশন দিব এটা কি না কি, আমরা কিন্তু প্রথমে জানতাম না যে প্রেজেন্টেশনটা আসলে ওই রকম ভাবে এত ডিটেলসে কিন্তু আমরা তখনও জানতাম না। তো স্যার বললো যে না তোমরা দাও, এটা তোমাদের কাজে লাগবে। তো ঠিক আছে, স্যার যেরকম দিল তো আমরা হচ্ছে হলো প্রেজেন্টেশন তৈরি করলাম, তৈরি করে আমাদের মতো তৈরি করে সেটাকে মানে আগামীকাল হয়তো বা পরীক্ষা বা এরকম কিছু। তো এই সময় কি হলো, আমাদের প্রিপারেশন মোটামুটি সবার নেওয়া শেষ, খুব অল্প সময় আমরা প্রিপারেশন নিলাম। কিন্তু এরপরে কি হলো যে মাঝখানে কোনো একটা সমস্যার কারণে ইউনিভার্সিটিতে মনে হয় 1 মাসের জন্য কোনো একটা বন্ধ বা 1 মাসের জন্য পিছিয়ে গেল। তো এই যে 1টা মাস সময় আমরা পেলাম, এই 1টা মাস সময়ে কিন্তু মানে আমি চেষ্টা করেছি মানে প্রেজেন্টেশনটা মানে সুন্দর করার। আমি প্রতিদিনই যখনই হচ্ছে হলো প্রেজেন্টেশনটা ওপেন করেছি, সফটওয়্যারটা ওপেন করেছি, তখনই দেখেছি যে না এই জিনিসটা এরকম করে না দিয়ে এরকম করে দিলে হয়তো আরেকটু সুন্দর হবে, আরেকটু বেটার হবে। তো এরকম করে করে সেটাকে কিন্তু এডিট করেছি। তো 1 মাস সময় ধরে সেটা এডিট হয়েছে এবং হচ্ছে হলো ওইভাবে করে প্র্যাকটিস করেছি। তো নর্মালি আমাদেরকে স্যার সময় দিয়েছিলেন যে 10 মিনিট সময়ের মধ্যে প্রেজেন্টেশনটা শেষ করতে হবে। তো আমার স্লাইড ছিল মনে হয় 30টার মতো স্লাইড ছিল। তো 30টা স্লাইড 10 মিনিটে শেষ করা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার। তো প্রথম অবস্থায় যখন আমি প্র্যাকটিস করা শুরু করি 30টা স্লাইড দেখা গেছে যে আমার 30 মিনিট সময় লাগতো। সেটাকে প্র্যাকটিস করতে করতে এমন অবস্থায় নিয়ে আসছিলাম যে যেহেতু স্যার 10 মিনিট সময় দিয়েছে, 10 মিনিট সময়ের মধ্যে এটা অবশ্য স্যার পরে দিয়েছে যে 10 মিনিট সময় সবাইকে শেষ করতে হবে, না হলে তো দেখা যাবে যে লেন্দি প্রসেস হয়ে যাবে। তো এই কারণে পরে প্র্যাকটিস করতে করতে সেটাকে কিন্তু ওই 30 মিনিটের জায়গায় কিন্তু সেটাকে 10 মিনিটে নিয়ে আসতে সমর্থ হয়েছি। ঠিক আছে, আল্লাহর রহমতে। তো এবং যেদিন আমাদের প্রেজেন্টেশনটা দেয়া হয়, তো সেদিন কিন্তু মানে অন্যান্য যারা ছিল ওরাও অনেক ভালো করেছে। কিন্তু আমি আমার ক্ষেত্রে যেটা বলবো যে আমার প্রেজেন্টেশনের সময় কেউ কোনো কথা বলেনি। ঠিক আছে, আমি যে 10টা মিনিট সময় আমার কথাগুলো বলেছি, 10টা মিনিট সময়ের মধ্যে মানে প্র্যাকটিস করতে করতে এত স্মুথ হয়ে গেছিল। আবার হচ্ছিল প্রেজেন্টেশনের ইফেক্ট গুলো, কথা এবং ইফেক্ট, যেখানে যে ধরনের ইফেক্ট আছে আমার কথাগুলো ওইরকম ভাবেই একদম হচ্ছিল। তো যার কারণে কেউ কিন্তু আর সুযোগ পায় নাই যে হচ্ছে হলো মাঝখানে কোনো থামাই দিয়ে কোশ্চিন করবে বা হচ্ছে হলো করবে, এই ধরনের কিন্তু কোনো ধরনের অ্যাটেম্পট নেওয়ারই সুযোগ পায় নাই। 10টা মিনিট আমি খুব ভালো করে বলে কমপ্লিট করছি এবং ওখানে আমি হাইয়েস্ট মার্কস পেয়েছিলাম অবশ্য স্যারের তো এই হচ্ছে হলো মানে থার্ড ইয়ারে যে শুরু করলাম এই যে প্রেজেন্টেশন স্কিলটা আমার ওখানে তৈরি হলো। তারপর থেকে কিন্তু আল্লাহর রহমতে ওর থেকে আরো বেটার তৈরি করার চেষ্টা করেছি। ইভেন এখনো যদি আমি বা যারা আছেন আপনারা যদি দেখেন যে ইউটিউবে ইউটিউব তো তখন থেকে অ্যাভেলেবল ছিল, কিন্তু তারপরেও তখন আমরা এত টিউটোরিয়াল পাইনি এখন যতটা অ্যাভেলেবেল। তো এই করোনা এসে তো আরো বেশি টিউটোরিয়াল অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই যে এই টিউটোরিয়াল গুলো দেখে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দেয়া সম্ভব। ঠিক আছে, ইভেন
পাওয়ার পয়েন্টে কিন্তু অ্যানিমেশন, যেটা মানে আমরা দেখতে পারি যে অন্যান্য ভিডিও সফটওয়্যার গুলো ইউজ করে যে অ্যানিমেশন তৈরি করা হয়, সেই অ্যানিমেশন গুলো কিন্তু দেয়া সম্ভব। একটা স্থির চিত্র আছে, স্থির চিত্র হয়তো বা পানির ঝর্ণার কোনো চিত্র আছে, তো সেটাকেও অ্যানিমেশন করে সেটাকেও কিন্তু একটা প্রবাহমান ঝর্ণা তৈরি করা যেতে পারে। তো সেই ধরনের ইফেক্ট গুলো কিন্তু, সেই ধরনের অপশন গুলো কিন্তু পাওয়ার পয়েন্টে রয়েছে। তো সেই অপশন গুলো তো আমাদেরকে দেখতে হবে, শিখতে হবে। এগুলো যদি আমরা কিছু জিনিস, আমাদেরকে সবাইকেই যে এত ডিটেলস শিখতে হবে এমনটা না, মোটামুটি পারার মতো, মোটামুটি প্রেজেন্টেবল সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য, যে কিভাবে ডিজাইন গুলো দিতে হয়, কিভাবে অ্যানিমেশন গুলো দিতে হয়, কোন জায়গায় অ্যানিমেশনটা কিভাবে করে দিলে ভালো হবে, কোন জায়গায় ভিডিওটা দিতে হবে, তারপরে হলো কালার কম্বিনেশনটা ঠিক হলো কিনা, তারপরে লেখার যে ফন্ট গুলো, সেই ফন্ট গুলো আসলে সেগুলো অন্যদের অডিয়েন্সের ভালো লাগবে কিনা। তো এই ধরনের তারপরে ট্রানজিশন ইফেক্ট গুলো, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। তাহলে এটা আমরা নরমালি হঠাৎ করে বসে হলো কি বলে একটা প্রেজেন্টেশন তৈরি করে কালকে প্রেজেন্টেশন দিয়ে দিলাম, এরকমটা করলে কিন্তু সেটা আমাদের জন্যই ক্ষতিকর। আমরা যত বেশি শিখবো যে টেকনিক্যাল বিষয়গুলো, সেটা কিন্তু আমাদের জন্য ততই ভালো। তো এই ধরনের আরো অনেক ওয়েবসাইট রয়েছে, এই যে স্লাইড শেয়ার একটা ওয়েবসাইট রয়েছে, এখানে কিন্তু আমরা মোটামুটি যে কোনো ধরনের এখানে অ্যাকাউন্ট করে নিতে পারো। এখানে অ্যাকাউন্ট করে নিলে, এটা ফ্রি অ্যাকাউন্ট, দিনের 20টার মতো স্লাইড আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, যে কোনো টপিক লিখে যদি আমরা এখানে সার্চ দেই, তো সেখানে কিন্তু ওই যে স্লাইড, বিভিন্ন ধরনের স্লাইড গুলো, সেই স্লাইডের এইগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। তো আগে এটা অপশন ছিল, যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন এখানে অপশন ছিল যে প্রেজেন্টেশনটা সরাসরি ডাউনলোড করা যেত। ঠিক আছে, এখানে আপলোড করা যায় এবং নিজের কোনো কিছু প্রেজেন্টেশন তৈরি করে সেটাকে আপলোড করা যায়, এবং অন্যরা যেটা আপলোড করেছে সেটাও কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন অবশ্য আগে পিপিটি ফাইল ডাউনলোড করা যেত, এখন দেখা যায় যে পিডিএফ ফাইলটাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে পিডিএফ ফাইলটাই ডাউনলোড করে নিতে হয়। তো আবার এই পিডিএফ কে আবার পিপিটি ফাইলে কনভার্ট করার জন্য সফটওয়্যার রয়েছে। তো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই দেখা যাবে যে অনেক সুন্দর প্রেজেন্টেশন আমরা দিতে পারবো। আর এটা নিয়ে যে মানে ভয় থাকে, সেই ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই। স্টার্ট করতে পারলে দেখা যাবে যে বলা যায়। ঠিক আছে, তো এই মোটামুটি, আর কি বলবো। এরপরে যে বিষয়টা, আমরা তো প্রেজেন্টেশন প্ল্যান করলাম, তারপরে হলো কি কি টপিক থাকছে সেই টপিক গুলো সিলেক্ট করলাম, তারপরে আমরা এই টপিক গুলো দিয়ে প্রথমে স্লাইড তৈরি করলাম। এরপরে স্লাইড তৈরি করার পরে আমরা ডিজাইন দিব, ডিজাইন দেওয়ার পর অ্যানিমেশন দিব, অ্যানিমেশন দেওয়ার সাথে সাথে কালার, তারপরে ট্রানজিশন, এগুলো করে আমরা মোটামুটি আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করে ফেলবো। এরপরে আমরা এটাকে বারবার প্র্যাকটিস করব এবং বারবার দেখার চেষ্টা করব যে কোথাও কোনো ভুল আছে কিনা। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোথাও কোনো ধরনের মিস্টেক হলো কিনা, দাড়ি কমা সবকিছু আমরা দেখবো। কারণ সবাই যখন প্রেজেন্টেশন দেয়া হবে, সবাই কিন্তু ওই আমার দিকে তাকায় আছে, এবং আমার যে প্রেজেন্টেশনটা আছে, প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয় দেখা যাবে যে সবাই প্রেজেন্টেশনের দিকে তাকায় আছে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে দেখা যায় যদি কোনো ধরনের নার্ভাসনেসও থাকে, সবার কিন্তু অ্যাটেনশনটা থাকবে ওই প্রেজেন্টেশনের দিকে, ওই স্লাইডের দিকে। আমার দিকে হয়তো বা ওইরকম অ্যাটেনশন থাকবে না, তো সবার স্লাইডের দিকে অ্যাটেনশন থাকবে। সো আমার ক্ষেত্রে কিন্তু তখন সুবিধা হয়ে যাবে, আমি কিন্তু তখন আর একটু কনফিডেন্সটা বেশি পাবো, তাই না? তো এই মোটামুটি আমার কথাবার্তা। তো এখন পরবর্তী অংশটা আশরাফুলকে অনুরোধ করব যে পরবর্তী কিভাবে প্রেজেন্টেশনটা দিতে হয়, কি কি স্কিল থাকার দরকার, কি কি স্কিল ডেভেলপ করা দরকার, সেটার জন্য আশরাফুল আলোচনা করবেন। আশরাফুল। ধন্যবাদ রিয়ন, অনেক সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এখন প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় সেই অংশটা যদি শুরু করতে চাই, প্রথমেই আসি যে আমরা যখন মঞ্চে দাঁড়াই তখন মনে হয় যে কিভাবে কি বলবো, নার্ভাসনেস কাজ করে অনেক সময় প্রথম দিকে। অনেক প্রেজেন্টেশন দিতে দিতে হয়তো এটা কেটে যায়, কিন্তু প্রথম দিকে মনে হয় যে হায় হায় কিভাবে আমার গলা শুকিয়ে যাচ্ছে বা ঘেমে যাচ্ছি বা এরকম কিছু মনে হয়। আসলে এটা থেকে বের হতে না পারলে আসলে প্রেজেন্টেশন দেওয়া সম্ভব না। আর আমাদের যেহেতু সবাইকে কোনো না কোনো প্রেজেন্টেশনের মুখোমুখি হতেই হবে, সুতরাং সবারই উচিত যে এই ধরনের অবস্টাকল থেকে বের হয়ে আসা। এখন আমি একটা ভালো স্লাইড তৈরি করে ফেললাম, এখন যদি আমি এটা ভালোভাবে প্রেজেন্ট করতে না পারি তাহলে কিন্তু আমার ভালো স্লাইড তৈরি করার কোনো মূল্য থাকলো না, এটা একটা ব্যাপার।
আর আমি যখন একটা ভালো প্রেজেন্টেশন দিব তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে, যার যার মাধ্যমে আমি পরবর্তীতে আরো ভালো করতে পারবো। এখন আমরা শুরু করব কিভাবে? শুরু করাটা আসলে বিভিন্নভাবে শুরু করা যায়। প্রথমে এটা অনেকে বলে থাকে, আমরা বলি যে সাধারণত গদবাঁধা নিয়ম যেটা, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এই কথাটা আসলে আমরা সবাই এটাই বলে থাকি, কিন্তু এটা আসলে খুবই গদবাঁধা একটা নিয়ম। আমরা এটা থেকে আরো ভালোভাবে শুরু করতে পারি। আরেকটা কথা বলে রাখি যে প্রেজেন্টেশনের শুরুতে যে কোনো কিছুর শুরুতে দেখা যায় যে অডিয়েন্সের অ্যাটেনশনটা একদম পিক পয়েন্টে থাকে, যে নতুন যে প্রেজেন্টার আসলো সে কিভাবে শুরু করতেছে বা কি বলতে চাচ্ছে, অ্যাটেনশনটা দেখা যায় একদম পিকে থাকে। তাহলে আমরা যদি শুরুটা একটু ভালো করতে পারি তাহলে অডিয়েন্সের অ্যাটেনশনটা মোটামুটি যতটুকু আমি প্রেজেন্ট করব সময়, এই সময়টা সবারই অ্যাটেনশনটা প্রায় সেম লেভেলে থাকে। এই জন্য অনেকে সাজেস্ট করেন যে আমরা একটা কোটেশন দিয়ে শুরু করতে পারি। কোটেশন বলতে আমরা যে টপিক নিয়ে কাজ করব বা যে টপিক সম্পর্কে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি, এই টপিক রিলেটেড বিভিন্ন কোটেশন পাওয়া যেতে পারে, বিভিন্ন বিশেষজ্ঞদের কোনো কোটেশন, এরকম কোনো কোটেশন দিয়ে আমরা শুরু করতে পারি। ঠিক আছে? আর এটা কিন্তু আমরা সবাই জানি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সুতরাং আমরা যদি শুরুটা ভালো করতে পারি তাহলে অবশ্যই আমরা অডিয়েন্সের কাছে মেমোরেবল হয়ে উঠবো আস্তে আস্তে। আর আরেকটা কথা এখানে বলছে, যেহেতু অনার্সের ম্যাক্সিমামে আমরা প্রজেক্ট করি গ্রুপ ওয়াইজ, দেখা যায় যে 5 জন 4 জন বা 3 জন গ্রুপ ওয়াইজ আমরা হচ্ছে প্রজেক্টের কাজ করি বা বিভিন্ন কাজ করে থাকি। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট করতে তো আমাদের সবাইকে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্টেশনের সময় আমাদের 4 জনকে প্রেজেন্ট করতে হবে। এই ক্ষেত্রে ট্রানজিশনটা কিভাবে হবে? আমি যে একজনকে শুরু করলাম, আমি শুরু করে তারপরে আরেকজনের কাছে কিভাবে আমি সেটা ট্রানজিট করব, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখা যায় যে প্রথমে যে শুরু করলো সে অনেক ভালো বলতেছে, উচ্চ স্বরে বলতেছে, অনেক জোরালো ভাবে বলতেছে, পরে তার কাছে থেকে যখন অন্যজনকে দেওয়া হলো সে যদি এমন হয় যে না, সে কথা চুপচাপ চুপচাপ টাইপের হয় বা কথা বলতে চাচ্ছে না বা কথা বলতে পারতেছে না বা আস্তে আস্তে বলতেছে, এরকম সমস্যা হলে কিন্তু একটা বাধা সৃষ্টি হয় প্রেজেন্টেশনের মধ্যে। এই জন্য আমাদের স্মুথলি যদি আমি এই কাজটা করতে চাই তাহলে আসলে মূলত ওই যে রিয়ন যেটা বলতেছিল যে বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এটা আগে থেকে প্র্যাকটিস করি যে আহ, আহ, আমরা 5 জন আছি, 5 জনই প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে আমরা একটা লেভেলে নিয়ে যাব যে আমরা মোটামুটি 5 জনই একই লেভেলে কথা বলার চেষ্টা করব, একই টনে কথা বলার চেষ্টা করব। আর ট্রানজিশনের সময় আরেকটা ব্যাপার ঘটে যে আমি হচ্ছে একজন প্রথমে একজন প্রেজেন্ট করার পরে দেখা যায় যে অন্যজনকে যে দিবে সেটার মধ্যে একটা ঝামেলা হয়, তার নামটা ভুলে যায় অথবা ইনস্ট্যান্ট নামটা মনে করতে নাও পারে, এরকম ঝামেলাটা হয়। এই ব্যাপারগুলো আসলে খেয়াল রাখা উচিত, না হলে দেখা যায় যে প্রেজেন্টেশনের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হইতে পারে। তারপরে আসে প্রেজেন্টেশনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট বলতে আসলে আমি কি আমার কম্পিউটারের দিকে তাকিয়ে সবসময় কথা বলতেছি কিনা বা আমি শুধু কি স্লাইড দেখতেছি কিনা, এটা একটা বড় ব্যাপার। যারা হচ্ছে অডিয়েন্স আছে, আমাদের কাজ থাকবে যে আমি যে কাজটা যে আহ, যা প্রেজেন্ট করব এটা অবশ্যই আমি আগে থেকে প্র্যাকটিস করে আমি মূল ধারণাটা অবশ্যই আমার মাথার মধ্যে নিয়ে রাখতে হবে। এখন আমি যখন প্রেজেন্ট করব তখন কিন্তু ওই আমি বারবার স্লাইডের দিকে তাকাবো না বা বারবার আমার পিসির দিকে তাকাবো না। আমার টার্গেট থাকতে হবে বা সবাই যাতে বুঝে যে আমি হচ্ছে অডিয়েন্সের দিকে তাকিয়ে আমার সবকিছু প্রেজেন্ট করতেছি। এই ক্ষেত্রে যখন আমরা অডিয়েন্সের দিকে তাকানোর ক্ষেত্রে একটা ঝামেলা সৃষ্টি হয়, সেটা হচ্ছে সামনে যখন অনেক বেশি অডিয়েন্স থাকে তখন অনেকেই এটা নার্ভাসনেস ফিল করতে পারে। হুম, এই ক্ষেত্রে কয়েকটা ট্রিক ইউজ করা যেতে পারে। সেটা হচ্ছে আমরা যদি বাম দিকের কর্নার বরাবর অথবা ডান দিকের কর্নার বরাবর একদিকে তাকিয়ে একটা পয়েন্ট ঠিক করি, দুইটা পয়েন্ট ঠিক করি, তাহলে কিন্তু আমরা যখন একদম পিছনের দিকে তাকাবো তখন কিন্তু মনে হবে যে না, আমি সবার দিকেই তাকিয়ে কথা বলতেছি। এরকম একটা পয়েন্ট ঠিক করা বা দুইটা পয়েন্ট ঠিক করা, যে পয়েন্টের দিকে আমরা তাকিয়ে কথা বলবো, তাহলে আমরা এই যে আই কন্ট্যাক্টের ব্যাপারটা আমরা এটা হচ্ছে কাটিয়ে উঠতে পারবো। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার থাকে যে আমাদের যখন প্রথম দিকে মঞ্চে উঠলে বা স্টেজে উঠলে আমাদের একটা নার্ভাসনেস কাজ করতে পারে। এই ক্ষেত্রে যদি সুযোগ হয় যে আমরা হচ্ছে প্রেজেন্টেশন শুরুর আগে আহ, মঞ্চে বা স্টেজে আমরা হচ্ছে 1-2 মিনিট যদি একটু হেঁটে হেঁটে আসি, যদি সুযোগ হয় আর কি, যদি হাঁটার সুযোগ থাকে, তাহলে হচ্ছে ওই স্টেজটা পরিচিত মনে হয় নিজের কাছে। যখন আমি শুরু করব, যদি পরিচিত মনে হয় তখন আর ওই নার্ভাসনেসটা তখন আর কাজ করে না।
এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার থাকে ট্রানজিশনের ক্ষেত্রে, যেমন আমি যে প্রেজেন্ট করতেছি অনেক সময় দেখা যায় যে আমার যে প্রেজেন্ট আর যে গ্রুপ পার্টনার আছে, গ্রুপ মেম্বার আছে, অনেকে কিন্তু কথা বলতে পারে মঞ্চে উঠে বা ধাক্কা ধাক্কি গুতোগুতি করতে পারে। এটা মানে শুরুর দিকে অনেকের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। এটা থেকে অবশ্যই কিন্তু মানে বের হয়ে আসতে হবে। আর আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমি যখন প্রেজেন্ট করতেছি আর আমার যে পার্টনার গুলো আছে, আমি পার্টনার গুলো হচ্ছে খাম্বির মতো দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু ভালো দেখায় না। আমি প্রেজেন্ট করতেছি, তাদের উচিত হবে যে আমার দিকে সেই যে টপিক নিয়ে কথা বলছি সেই টপিককে পজিটিভলি ফেস আপ বের করা, পজিটিভলি তাকানো। তারপরে পজিটিভলি আমি যদি কোনো একটা রেজাল্ট উল্লেখ করলাম, সেটা যে ঠিক, সেটা হচ্ছে মাথা নাড়িয়ে ঠিক বলা, কথা না বলে মাথা নাড়িয়ে বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে বোঝানো যে ও যা বলতেছে সবই ঠিক আছে। এরকম একটা পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ সবসময় প্রেজেন্ট করা উচিত। যে প্রেজেন্ট করবে সেও, আর যারা হচ্ছে ওখানে উপস্থিত থাকবে পার্টনাররা, তারাও এই দিকে খেয়াল করা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে ড্রেস কোড। আসলে ড্রেস কোড নিয়ে অনেক কথা। ড্রেস কোডটা আসলে কিভাবে কি করব না করব, এটা আসলে ড্রেস কোডের স্পেশাল কোনো ওইভাবে পাওয়া যায় না, বিভিন্ন জন বিভিন্ন রকম সাজেস্ট করে থাকেন। এখন ছেলেদের ড্রেস কোডের ক্ষেত্রে আসলে ফর্মাল ড্রেসের কথা বলা হয়। ফর্মাল ড্রেসটা হচ্ছে কালো প্যান্ট, সাদা শার্ট, এরকম হলে ভালো হয় কম্বিনেশনটা। আর বেল্টের ব্যাপারে অনেকে শু এবং বেল্টের কথা বলেন যে সেম কালার হতে হবে। আমি যদি ব্রাউন কালারের শু পরে থাকি, বেল পরে থাকি, তাহলে শুটা ওই রকম ব্রাউন কালারের হওয়াটা ভালো। এটা ফর্মাল। অথবা আমরা হচ্ছে টাই পরতে পারি, টাই, এবং আমরা যদি স্যুট পরি স্যুটও পরতে পারবো। এটা আর কি যা যেরকম আর কি। আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শাড়ির ব্যাপারটা আছে, শাড়ি পরেও প্রেজেন্ট করতে পারে বা সেলোয়ার কামিজও হতে পারে। তবে এদিকে একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কালারের কম্বিনেশনটা। কালারটা এমন হওয়া যাবে না যে অনেক চোখে পড়তেছে বা এরকম কিছু হচ্ছে। কালার ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখতে হবে। আবার মেকআপ এবং জুয়েলারির ব্যাপারেও একটু খেয়াল রাখতে হবে, একটু কম পরিমাণে জুয়েলারি ইউজ করা ভালো। এটা হচ্ছে ড্রেস কোডের ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজটা কি, আমরা যখন কথা বলি, আমি যদি খাম্বির মতো দাঁড়িয়ে কথা বলি, তখন কিন্তু আসলে ওই জিনিসটা ফুটে উঠবে না। আমি যখন কথা বলবো, কথা বলার সময় যদি আমি হাত নাড়াই বা আমার বডিটা একটু মুভ করে, তখন দেখা যায় যে প্রেজেন্টেশনটা ভালো ফুটে ওঠে। প্রেজেন্টেশনের যে মূল বক্তব্য, এটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে পারি অডিয়েন্সের সাথে। এখন বডি ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার যে আমি আসলে কিভাবে দাঁড়াবো। অনেকে দেখা যায় যে নার্ভাসনেস এর কারণে কিন্তু এটা হয় যে আমি হচ্ছে নুয়ে দাঁড়াচ্ছি বা বাঁকা হয়ে যাচ্ছি, বা আমি একদম খাম্বির মতো দাঁড়াচ্ছি, এরকম না। একটা নর্মাল যে আমরা দাঁড়িয়ে থাকি সোজা হয়ে, এইভাবে দাঁড়ানো উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি প্রেজেন্ট করার সময় আমার হাতটা নাড়াচাড়া হবে, যে আমি যে টপিক বলতেছি, আমি একটা কথা বলতেছি, সেই টপিক অনুসারে আমার হাতটা নাড়াচাড়া হবে। এর মানে এই না যে আমি সমানে নাড়াচাড়া করবো, এরকমও কিছু না। আর আমি যে সমানে মুভ করব, এরকম কিছু না। বডি ল্যাঙ্গুয়েজের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে আমি একটা সোজা হয়ে দাঁড়াবো, আমার কাজ জানি সোজা থাকে, সোজা হয়ে দাঁড়াবো। তারপরে আমি কথা বলার সাথে সাথে হালকা হাত নাড়াচাড়া করবে, যাতে টপিকের সাথে যায় আর কি। এমন না যে আমি খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতেছি বা বেশি মুভ করতেছি। আরেকটা ব্যাপার থাকে যে অডিয়েন্স, আমাদের স্লাইডটা তো দেখা যাবে যে স্ক্রিনটা পিছে থাকবে। এখন মুভ করতে করতে এমন একটা কাজ করা যাবে না আমি স্লাইডের সামনে গিয়ে দাঁড়াইছি। স্লাইডের সামনে গিয়ে দাঁড়ালে কিন্তু অডিয়েন্সরা ওই স্লাইডটা খেয়াল করতে পারবে না। এটা একটা ব্যাপার, যে আমরা স্ক্রিনের কাছে না গিয়ে একটু এই পাশেই আমরা হচ্ছে একটু মুভ করব বা বডি ল্যাঙ্গুয়েজ বা হাত পা নাড়াবো, এই আর কি ব্যাপারটা, যে বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। তারপরে আমাদের হচ্ছে কি কি বিষয়, কি কি রিসোর্স আমাদের সাথে থাকা উচিত। আমরা যখন প্রেজেন্ট করতে যাই, তখন আমাদের কিছু জিনিস আমাদের সাথে রাখা উচিত। এক নাম্বার হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভে যদি আমাদের সফট কপিটা থাকে, অনেক সময় দেখা যায় টেকনিক্যাল প্রবলেম হয়। টেকনিক্যাল প্রবলেম হলে আমাদের ইলেকট্রিসিটি চলে গেল, অথবা এমন হতে পারে যে আমি যে স্লাইডটা দিছি সেটা হচ্ছে ইনকারাপ্টেড দেখাচ্ছে বা মিসিং দেখাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার ওই বাসায় গিয়ে বা মেসে গিয়ে কিন্তু আমি স্লাইড নিয়ে আসতে পারবো না। এই ক্ষেত্রে যদি আমাদের পেন ড্রাইভে যদি স্লাইডটা থাকে সফট কপি, তাহলে আমরা কিন্তু সহজেই সেটা ইউজ করতে পারি। অথবা কাউকে যদি দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা এখান থেকেই দিতে পারি। এটা একটা ব্যাপার। আর যদি আরেকটা ব্যাপার, এই যে এখানে বললাম যে টেকনিক্যাল প্রবলেম যদি হয়, টেকনিক্যাল প্রবলেম বলতে আমাদের ইলেকট্রিসিটি চলে যেতে পারে। ইলেকট্রিসিটি চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা তো প্রেজেন্টেশন আমাদেরকে
বাদ দেওয়া যাবে না, এটা একটা ব্যাপার। আমাদের প্রেজেন্টেশন যদি কন্টিনিউ করতে চাই, এই ক্ষেত্রে আমি তো স্লাইড বা পিসিতে যদি না দেখাতে পারি, এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করা ভালো, সেটা হচ্ছে হার্ড কপি রাখা ভালো। আমরা যে প্রেজেন্টেশন স্লাইড গুলো আছে, এইগুলা যদি হার্ড কপি থাকে, তাহলে আমরা সেই হার্ড কপি এবং যদি অডিয়েন্স বলতে আমাদের যারা স্যাররা থাকবেন তাদেরকে দিয়ে দিই, এবং আমার কাছে যদি একটা থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই প্রেজেন্টেশনটা কন্টিনিউ করে যেতে পারবো। আদারওয়াইজ আমাদের দেখা যাবে যে এটা প্রেজেন্টেশন বন্ধ আছে বা আছে, ওইখানে একটা ইন্টারাপ্ট ঘটলে আমার ফুল প্রেজেন্টেশনটাই আসলে নষ্ট হয়ে যায়। এটা একটা ব্যাপার। তাহলে এইগুলাই মোটামুটি আমাদের প্রেজেন্টেশনের জন্য যে কয়েকটা টপিক। বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, আই কন্টাক্ট কেমন হবে, আমরা যদি ট্রানজিশনে যাই, যে একজন থেকে আরেকজনকে যদি আমি ট্রান্সফার করতে চাই, তখন সেই ক্ষেত্রে কিভাবে আমরা করব, এগুলো একটা ব্যাপার। আর শেষ করব কিভাবে, শেষ করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। শেষ করলাম আমরা হচ্ছে, এখন যখন আমরা শেষের দিকে চলে যাই, তখন অডিয়েন্সের অ্যাটেনশনটা কিন্তু আবার একটু পিক আপে চলে যায়, যে দেখি শেষে সে কি বলে বা কি বলতে চাচ্ছে, এটা একটা ব্যাপার থাকে। এখন শেষ করার দিকেও আমরা একটা কোশ্চেন দিয়ে শেষ করতে পারি, যে এনি কোশ্চেন, অথবা একটা কোটেশন দিয়ে শেষ করতে পারি। আর আরেকটা কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যে যে টপিকের উপর প্রেজেন্ট করলাম, টোটাল সেই টপিকটা যদি সারাংশ টানা সম্ভব হয় 1 মিনিটে বা 1.5 মিনিটে যদি সারাংশ টানা সম্ভব হয়, তাহলে সেভাবে একটা সারাংশ টেনেও আমরা হচ্ছে প্রেজেন্টেশনটা শেষ করতে পারি। এটা একটা ব্যাপার থাকে। আর প্রেজেন্টেশনে দেওয়ার সময় আমরা যেভাবে সহজে বললাম যে এইভাবে স্লাইড করব বা এইভাবে প্রেজেন্ট করব, আসলে প্রেজেন্টেশন দেওয়ার সময় যে কি কি প্রবলেম ফেস করা হয়, এক ধরনের প্রবলেম হচ্ছে, সামনে যদি বন্ধুরা থাকে, তারা হচ্ছে অনেক সময় হাসাহাসি, আমি যা বলতেছি আমার দিকে তাকে হাসাহাসি করতে পারে, এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। এই ধরনের ক্ষেত্রেও নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে, যে না, যে কে কিভাবে হাসতেছে না কথা বলতেছে সেটা তাদের ব্যাপার, আমি যে টপিকের উপরে আছি আমি সেই টপিকে কথা বলে কথা চালিয়ে যাব, এই ব্যাপারটাও খেয়াল রাখা উচিত। আশা করি মোটামুটি এই কয়েকটা টপিক যদি আমরা মেনে চলি, তাহলে প্রেজেন্টেশন কোনো ব্যাপার না, যে কেউ অনেক ভালো প্রেজেন্টেশন দেওয়া সম্ভব। ধন্যবাদ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী সেশনে কোশ্চেনে চলে যাব। ধন্যবাদ সবাই। কিছু জিনিস তাদের কথার মধ্যে আমাদের আজকের প্রেজেন্টেশনে ভায়োলেট করতেছে। যেমন আজকের প্রোগ্রামটাই একটা প্রেজেন্টেশন, বাট ও একটা ড্রেস কোডের কথা বলছে, যদিও আমরা ড্রেস কোড মানছি না, আমি নিজেও মানছি না। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমি হচ্ছে প্রেজেন্টেশন দিতে গেছি, যে হঠাৎ করে আমি টি শার্ট পরে মাইক নিয়ে দাঁড়িয়ে পড়লাম, এটা আসলে প্রেজেন্টেশনের ড্রেস কোডের মধ্যে পড়ে না, এটা একটা ব্যাপার। তো আমি এটার অ্যান্সারটা দিব এইভাবে, যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে ইউনিভার্সিটির লেকচারার হওয়ার পরে, কমন একটা কোশ্চেন, যারা স্টুডেন্ট হোক বা ছোট ভাই হোক, সবাই একই কথা, মানে যারা অফিসার রয়েছেন বা যারাই রয়েছেন, শিক্ষক রয়েছেন, তো আমি স্টুডেন্ট আজকেও, আপনারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলছি, যে আমাকে আপনারা যা খুশি তাই বলে ডাকতে পারেন, যেমন আমার নাম ধরে ডাকতে পারেন, আমাকে ভাই বলে ডাকতে পারেন, আমাকে স্যার বলে ডাকতে পারেন, অনেক কিছু বলে ডাকতে পারেন, কিন্তু আমাকে একটা বলুন। যে কোনো আপনি বলতে পারেন, যে আমার এখানে মেইন উদ্যোগ হলো, সরি আমি আবার রিপিট করছি, আমাদের আজকের যে প্রেজেন্টেশনটা বা আজকের যে আমরা যে বিষয়ে কথা বলছি, আমাদের প্রথম এবং মেইন উদ্দেশ্যটাই হলো যে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে জানাতে পারি কিভাবে একটা ভালো প্রেজেন্টেশন করা যায়। আমার উদ্দেশ্য এটা। এখানে যেহেতু আমাদের কোনো ফর্মাল কোনো ব্যাপার নেই, এই জন্য আমরা ফর্মাল কোনো ড্রেস কোড মেনে নিই বা ফর্মাল কোনো ড্রেস কোড ফলো করিনি। কিন্তু যদি আমাকে এটা কোনো একটা ফর্মাল প্লেসে যেতে হয়, তখন কিন্তু অবশ্যই এই জিনিসটা আমাকে মানতে হবে। ড্রেস কোড একটা ম্যাটার, বাট আমরা কোন জায়গায় যাচ্ছি এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বর্তমান সময়ে যে প্রেক্ষাপটে প্রেজেন্টেশনের আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি আমরা, আমার বিভিন্ন ব্যাচের সঙ্গে বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে প্রেজেন্টেশন রয়েছে, ওরা আমাকে প্রেজেন্ট করবে, যেহেতু এখন ক্লাস টেস্ট নেওয়া পসিবল হচ্ছে না, সেজন্য এই প্রেজেন্টেশন নেওয়া। তো
বর্তমান সময়ে যেটা যে দেখো ড্রেস কোডের বিষয়টা, বর্তমান সময়ে তুমি তোমার জাস্ট ভিডিওটাকে মিউট করে বা ভিডিওটাকে তুমি অফ করে রাখলা, তোমার কিন্তু আর ড্রেস কোডের কোনো বালাই নাই। তুমি কি ড্রেস পরে আছো বা আহ, লুঙ্গি না শার্ট না শাড়ি, ডাজন্ট ম্যাটার। বর্তমান সময়ের জন্য টোটালি কিন্তু বর্তমান সময়ের জন্য যখনই তুমি ফর্মাল কোনো প্লেসে যাবো তখন কিন্তু তোমাকে ফর্মাল হতে হবে। আর এরপরে ওরা যে কয়েকটা বিষয় বলছে, আমি আমাদের গেস্ট যারা দুজন রয়েছেন তাদেরকে আমার দিক থেকে কয়েকটা কোশ্চেন করব। যদি আমরা একটা ফর্মাল একটা প্রেজেন্টেশন দিই, যেমন পাওয়ার পয়েন্টে যদি একটা প্রেজেন্টেশন দিই, তাহলে একটা প্রেজেন্টেশনে কতগুলা স্লাইড থাকতে পারে? নাম্বার ওয়ান কোশ্চেন, কতগুলা স্লাইড আমরা রাখতে পারি? এরপরে কোশ্চেন হচ্ছে যে আমরা স্লাইডের মধ্যে আহ, বেশি কথা রাখবো নাকি ফিগার বা কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকলে সেগুলো রাখবো, অর্থাৎ প্রেজেন্টেশনের স্লাইড গুলো কিরকম ভাবে হবে? এই দুটা কোশ্চেন আমি করতে চাই। আর ম্যাক্সিমাম তারা কভার করে ফেলছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে স্টুডেন্টদেরকেও বলছি, আপনারা যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন গুলো অ্যারাইজ করুন, এবং আমরা আমাদের গেস্টদের কথা শেষেই আপনাদের কাছে চলে যাব, আপনারা নিজেরা আনমিউট করে আপনারা কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ, অনেক সুন্দর একটা কোশ্চেন। এটা আসলে আমরাও ফেস করছি, আমরাও অনেক সময় এটা জানতাম না যে আসলে কিভাবে কি কয়টা স্লাইড থাকবে বা একটা স্লাইডে কি কি রাখা উচিত। প্রথম কোশ্চেন যেটা যে আমাদের কয়টা স্লাইড হবে, এটা অনেকটা ডিপেন্ড করে আমাদের সময়টা কয় মিনিট দেওয়া হবে। এটা যদি হয় আমাদের 10 মিনিট করে, সাধারণত 10 থেকে 12 মিনিট সময় দেওয়া হয়, যে যদি আমরা প্রজেক্টের ডিফেন্স বা থিসিসের ডিফেন্স যখন দিই তখন এরকম সময় দেওয়া হয়। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা 10 মিনিট আসলে কয়টা স্লাইড কভার করতে পারি, এটা একটা ব্যাপার। তবে স্ট্যান্ডার্ড ধরা হয় 20 থেকে 25টা স্লাইড থাকা ভালো, সর্বোচ্চ 25টা থাকা ভালো, এর কম থাকা ভালো। আর আমাদের প্রত্যেকটা স্লাইডে দেখা যাবে যে আমাদের 3 পয়েন্ট থাকে, যে একটা টপিকের প্রত্যেকটা স্লাইডে এমন ভাবে ইনফরমেশন গুলো রাখা উচিত যে একটা স্লাইডে এক ধরনের ইনফরমেশন থাকবে, এবং যদি আমাদের সাব ইনফরমেশন থাকে সেগুলো আমরা পয়েন্ট আকারে লিখতে পারি। পয়েন্টগুলো এমন না যে আমাদের 10টা 12টা পয়েন্ট হবে, একদম মেন আমরা হচ্ছে 3টা পয়েন্ট রাখতে পারি। 3টা পয়েন্ট রাখলে কি হবে যে আমাদের প্রথম যে পয়েন্টটা বললাম ওটা আমাদের মাথায় থাকবেই আমাদের শেষ পয়েন্ট বলা পর্যন্ত। এই জন্য ইনফরমেশন রাখার ক্ষেত্রে 3টা পয়েন্টে ইনফরমেশন রাখা ভালো, এবং একটা স্লাইডে এক ধরনের ইনফরমেশন থাকা উচিত। আর স্লাইড সংখ্যা 20 থেকে 25 হওয়া ভালো, যাতে এটাও একটা খেয়াল রাখতে হবে প্র্যাকটিস করার সময় যে আমি কি 10 মিনিটে কভার করতে পারছি কিনা। আশা করি আমি উত্তরটি পেয়েছি এবং আপনারা যারা আচ্ছা, শুনছেন তারা আমি আমি একটু বলি। যে যেমনটা কথা হচ্ছিল যে ড্রেস কোড নিয়ে একটা কথা হচ্ছিল আর কি, তো সেখান থেকে একটু বলি। সেটা হচ্ছে যে ড্রেস কোডটা আসলে মানে এটা এটা অবশ্যই ডিপেন্ড করে যে আব্দুর রাজ্জাক ভাইয়া বলছেন যে কোন জায়গায় প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, কে প্রেজেন্টেশন দিচ্ছে, অডিয়েন্স কারা, এটার উপর ডিপেন্ড করে। তো আমরা যদি দেখে থাকি যে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষরা, যেমন হচ্ছে মার্ক জারবার্গ, তারপরে হচ্ছে হলো জ্যাক মা, তো এই ধরনের কিন্তু মানুষরা দেখি, আমরা কিন্তু দেখি যে তারা কিন্তু কোটি কোটি টাকার, বিলিয়ন মিলিয়ন ডলারের হচ্ছে হলো প্রেজেন্টেশন তারা প্রোডাক্টের লঞ্চ করতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা একটা টি শার্ট পরেই কিন্তু হচ্ছে হলো প্রেজেন্টেশন দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে হলো পুরোপুরি ভাবে আলাদা একটা বিষয়। তো সেটা কিন্তু আমরা কিন্তু সেই পজিশনে না, আমাদের সামনে আমাদের টিচাররা আছে। তো আমাদেরকে কিন্তু অবশ্যই ড্রেস আপটা যেরকমটা আশাফুল বললো যে যেরকমটা আমাদের করা উচিত ওরকমটা কিন্তু আশাফুল অলরেডি বলে ফেলছে, আমি রিপিট করছি না। ওরকমটা আমাদেরকে কিন্তু এই জন্য ফলো করতে হবে। অনেকে বলতে পারে যে হচ্ছে হলো আমরা তো দেখি যে ওরকম বিখ্যাত মানুষরা ওরকম করে প্রেজেন্টেশন দিচ্ছে, কিন্তু আমরা তাহলে আমাদের ক্ষেত্রে কেন এরকম পাইনি? আসলে আমাদের দেশের দেশীয় কালচারটা অনেকটা এরকম, এবং বিদেশের ক্ষেত্রে এই জিনিসটা একটু কম, যে কোন ধরনের ড্রেস পরে গেল এই ধরনের অতটা ফ্যাক্ট করে না। যেমন আমরা যদি বিপ্লব ভাইয়ার কথা বলি, যে উনিও কিন্তু ওনার ওই যে পিএইচডি প্রপোজাল যখন দেন তখন কিন্তু ওই যে নর্মাল ভাবেই উনি গিয়েছিলেন, মানে টি শার্ট পরেই হচ্ছে ওনার প্রেজেন্টেশনটা দিয়েছিলেন। তো এটা আসলে সেক্টরটা কোথায়, অডিয়েন্সটা কারা, কোন জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছি, আমি কে, কে আছে, কার সামনে প্রেজেন্টেশন করছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রেখে তারপরে আমাদের ড্রেস কোডটা নির্বাচন করতে হবে। তো যদি আমাদের টিচাররা
হচ্ছে ইউনিভার্সিটিতে বা এরকম স্কুল কলেজে এই ধরনের কোনো হয় প্রোগ্রাম হয়, সেক্ষেত্রে আমরা বাংলায় সেটা দিতে পারি আর কি, এই আর কি। ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ একজন রেইজ হ্যান্ড করেছিল, খেয়াল করিনি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনি আপনার question। স্যার আমাদের হচ্ছে এমনি পাওয়ার পয়েন্টের যে কাজগুলা ওগুলা তো আমরা ম্যাক্সিমামই পারি না। আর হচ্ছে আমাদের হচ্ছে রিসেন্টলি একটা মানে প্রেজেন্টেশন দিতে বলছে আব্দুর রাজাক স্যার। ওইখানে হচ্ছে 3 থেকে 5 মিনিটের মধ্যে একটা প্রেজেন্টেশন দিতে বলছে। যেমন হচ্ছে একটা টপিক বলে দিয়েছে, তার মধ্যে একটা টপিক বলতে পারি আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এই সম্পর্কে আমরা হচ্ছে 3 থেকে 5 মিনিটে বা হচ্ছে মানে এত শর্টকাট মানে আমরা নিজেরা কিভাবে সাজাবো জিনিসটা সেটাও আমরা কোথা থেকে শিখবো, বা হচ্ছে আর প্রেজেন্টেশনটা কিভাবে দিব স্যারকে, মানে অনলাইনে কিভাবে দিব, মানে এই বিষয়গুলা একটু। আচ্ছা, অনলাইনে কিভাবে প্রেজেন্টেশন, শেষ থেকে আসি, অনলাইনে কিভাবে প্রেজেন্টেশন দিব সেটা হচ্ছে আমাদের এই যে আব্দুর রাজাক স্যারের কথা বললেন, তো এই আব্দুর রাজাক স্যারই কিন্তু কি প্রেজেন্টেশন আকারে কিন্তু ক্লাস নিচ্ছেন, অনেক সময় প্রেজেন্টেশন শো করে আপনাদের ক্লাস নিচ্ছেন। তো ঠিক ওইরকম ভাবেই আপনারা স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের প্রেজেন্টেশন গুলো শো করবেন। ঠিক আছে, এটা গেল একটা কোশ্চেনের আনসার। আর হচ্ছে 3 মিনিট সময় সিম্পল হারমোনিক মোশন নিয়ে বুঝাবেন। আপনার কাছে সময়টা মনে হচ্ছে যে খুব কম সময়, কিন্তু 3 মিনিট সময় আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে আপনি প্রথম দিন যদি স্লাইড তৈরি করে আমি যেরকমটা বলেছিলাম যে হচ্ছে প্রথম দিন স্লাইড তৈরি করে যদি আপনি 15টা স্লাইডও তৈরি করেন, আপনার পক্ষে পসিবল। যদি আপনি খুব ভালো করে প্রিপারেশন নেন, খুব বারবার যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু 3 মিনিটে অনেকগুলো ইনফরমেশন কিন্তু দেওয়া সম্ভব। ঠিক আছে, যেটা আমরা সরাসরি সশরীরে যখন ক্লাস কন্ডাক্ট করি, তখন কিন্তু দেখা যায় যে 3 মিনিটে যতটুকু ইনফরমেশন দিতে পারছি তার থেকে কিন্তু অনেক গুণ বেশি আমরা ইনফরমেশন কিন্তু এই যে অনলাইনে ক্লাস নেওয়াতে কিন্তু আমরা দিতে পারতেছি। ঠিক আছে, সো প্রেজেন্টেশন দিয়ে 3 মিনিটে অনেক বেশি ইনফরমেশন দেওয়া যেতে পারে। সেখানে আমরা কি বলে অ্যানিমেশন ইউজ করতে পারি, ইমেজ ইউজ করতে পারি। ঠিক আছে, তারপরে যে ইকুয়েশন গুলো আছে, ইকুয়েশন গুলো দিয়ে আমরা কিন্তু সেটা বর্ণনা করতে পারি যে এখানে এই ইকুয়েশন দ্বারা এই জিনিসটা বোঝানো হচ্ছে, এটা এইভাবে করে বোঝানো হচ্ছে। এইরকম করে 3 মিনিটে আমি মনে করি যে এনাফ সময়। সেটার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করা হয় তাহলে তো নর্মাল সময় দেখা যায় যে 3 মিনিট স্টার্ট করতে করতেই দেখা যায় যে ইন্ট্রোডাকশন এইসব হাবিজাবি বলতে বলতেই দেখা যায় 3 মিনিট সময় পার হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে ওই জিনিস, যেহেতু সময় কম, ওই জিনিসগুলোকে স্কিপ করে যেতে হবে। সেটা অবশ্যই স্যার আপনাদের নির্দেশনা দিবেন যে হচ্ছে হলো টিচারের জন্য আলাদা পেজ রাখতে হবে কিনা। এই ধরনের ইনস্ট্রাকশন তো অবশ্যই স্যারের কাছ থেকে শুনে নেবেন, স্যার যেভাবে করে বলে সেভাবে করে দিবেন। আর তবে আমি মনে করি যে শর্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে অবশ্যই শর্ট করে দেখা যাবে যে 3 মিনিটের মধ্যে আপনি যতটুকু পারেন সেই কয়টা স্লাইডই রাখবেন এবং ওই কয়টা স্লাইডই সম্পূর্ণ যাতে প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, আশা করি প্র্যাকটিস করলেই পেরে যাবেন ভালো করে। আর হচ্ছে হলো এই যে প্রেজেন্টেশন, আরেকটা বিষয় বলেছিলেন যে হচ্ছে হলো প্রেজেন্টেশন যে কিভাবে তৈরি করতে হয় এটা জানি না, এই কথাটা আসলে ঠিক আছে। প্রথম অবস্থায় তো আমরা কোনো কিছুই জানি না, কিন্তু আমাদেরকে জানতে গেলে কি করতে হবে, এখন আমাদের সামনে অনেক রিসোর্স রয়েছে, শেখার জন্য অনেক রিসোর্স রয়েছে। আমিও কিন্তু হচ্ছে হলো প্রথম অবস্থায় যখন এই যে প্রেজেন্টেশন তো শুরু করি, প্রেজেন্টেশন তৈরি করা শিখি, তো সেই ক্ষেত্রে আমাকে তো শিখতে হবে, তাই না? প্রথম অবস্থায় তো আমরা কেউই জানি না কিছু, তো শিখতে হবে। তো এই শেখার জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে, বিগিনার টিউটোরিয়াল রয়েছে, বিগিনার থেকে শুরু করে এটা যদি আপনার একদম প্রথম লেভেলে হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে অত বেশি সেটাকে সুন্দর করতে হবে, অত কিছুতে যাওয়ার দরকার নেই। খুব সিম্পল ভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করে দেন, তাহলেই হবে। এত অ্যানিমেশনের ইউজ করার দরকার নেই, তারপরে এত ডিজাইন করার দরকার নেই, এত কালার কম্বিনেশন করার দরকার নেই। আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে, সময় কম, স্লাইড কম, সেই অনুযায়ী আপনাকে সেটাকে সাজায় নিতে হবে। এবং ইউটিউবে অ্যাভেলেবেল অনেক রিসোর্স রয়েছে, সেখানে অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয় সেগুলো দেয়া আছে। সেটা দেখলে ইনশাআল্লাহ ভালো মতো শিখে যেতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি যদি স্পেসিফিক ভাবে যদি প্রেজেন্টেশনের যারা আজকে প্রেজেন্টেশন দিবে বা আগামীতে যারা ফার্স্ট প্রেজেন্টেশন দিবে বা বাসায় এই করোনাকালীন সময় বাসায় বসে প্রেজেন্টেশন দিবে, তাদেরকে বলবো তাদেরকে কোনো কিছুই চিন্তা করার দরকার নেই। এখানে জাস্ট একটা প্রেজেন্টেশন, তুমি তোমার খাতায় লিখে যে তুমি কি কি নিবা, তুমি বলবা সিম্পল হারমোনিক মোশন, তুমি লিখবা যে হোয়াট ইজ সিম্পল হারমোনিক মোশন, ইউজেস অফ সিম্পল হারমোনিক মোশন,
characteristics of simple harmonic motion, types of simple harmonic motion, uses of simple harmonic motion. এইভাবে তুমি একটা বা দুইটা পেজ বা তিনটা পেজের মধ্যে লিখলা, কিছু ইনফরমেশন লিখে তুমি ওইগুলা তোমার হাতে থাকবে, তুমি সেগুলো সবাইকে দেখাইতে পারো, অথবা তুমি না দেখায় তুমি জাস্ট ফ্লুয়েন্টলি কথাগুলো বলবা যে এটা সিম্পল হারমোনিক মোশন, এটার ক্যারেক্টারিস্টিক্স এইটা, এটার ইউজ এইটা, এটা ব্যবহার করলে আমাদের এই এই লাভবান হবো, এই উপকৃত হবো এর মাধ্যমে এর হলো ডিসক্রেডিট, এটা হলো এর ক্রেডিট, এটা হলো এর ডিসক্রেডিট। আমার মনে হয় অ্যান্সারটা পেয়েছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে আবার বলতে পারো। আরো মনে হয় একজন চ্যাট বক্সে একজন কোশ্চেন করছেন যে যাদের পিসি বা ল্যাপটপ নেই তারা কেমনে করবে, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্টেশন, এতক্ষণ আমরা সফটওয়্যারের কথা বলে আসছি, প্রেজেন্টেশন কিন্তু আসলে অনেক ধরনের হয়। এই ক্ষেত্রে যাদের ল্যাপটপ বা পিসি নেই সেই ক্ষেত্রে যে আব্দুর রাজ্জাক ভাইয়া যেটা বললেন যে হচ্ছে যে খাতায় লিখে, এটাকে পোস্টার প্রেজেন্টেশন বলে। তো পোস্টার প্রেজেন্টেশন দিয়েও কিন্তু প্রেজেন্ট করা সম্ভব। একটা পেজে যে বড় সাইজের যে মানে ক্যালেন্ডার সাইজের যে মানে নর্মাল যে পেজ গুলো থাকে সেটাতে আমরা কিন্তু হচ্ছে হলো এই যে সিম্পল হারমোনিক মোশন, তো সেটা নিয়ে কিন্তু যে ফিগার, ইকুয়েশন, যে কথাগুলো একটু আগে বললাম সেই জিনিসগুলো যেটা আমাদেরকে সফটওয়্যারে থাকার কথা ছিল সেই জিনিসগুলো আমরা সফটওয়্যারে না লিখে কাগজের মধ্যে লিখবো। কাগজের মধ্যে লিখে আমরা কিন্তু সেটা সবার সামনে ইজিলি শো করতে পারবো এবং সেটা বলতে পারবো, এবং এভাবে করে কিন্তু এটাও প্রেজেন্টেশন দেওয়া সম্ভব। সো ল্যাপটপের বা পিসির এখানে প্রয়োজন হচ্ছে না এরকম ভাবে। মোবাইলের মধ্যে কিন্তু আমরা সেটা করে করতে পারবো, শো করে করতে পারবো। মোবাইল দিয়েও স্ক্রিন দিয়ে শেয়ার করে কিন্তু করা যায়। যে আশরাফুল ইসলাম রয়েছে, তারপরে আমি রয়েছি, আমরা কিন্তু ক্লাস নিচ্ছি রেগুলার, আব্দুর রাজ্জাক ভাইও ক্লাস নিচ্ছেন। তো আমাদের সব সময় যে হচ্ছে ল্যাপটপ অ্যাভেলেবেল থাকছে বা হচ্ছে পিসি তে চার্জ থাকছে এরকমটা না। মোবাইল দিয়েও কিন্তু অনেক টিচার আছে যারা হচ্ছে মোবাইল দিয়েও তাদের রেগুলার ক্লাসটা কিন্তু মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছে। তো এটা খুবই পসিবল, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই যে ল্যাপটপ নাই বা পিসি নাই, প্রেজেন্টেশন দিব কিভাবে, এই আর কি। আচ্ছা, আমার মনে হয় ও কোশ্চেনের আনসারটা দিয়েই দিছে। তবুও যাদের কনফিউশন আছে তাদের উদ্দেশ্যে আমি আবার বলি যে প্রেজেন্টেশন মানে যদি আমি আমার প্রেজেন্টেশনের কথা বলি স্পেসিফিক ভাবে, আমার প্রেজেন্টেশনের উদ্দেশ্য বরাবরই একটাই উদ্দেশ্য, যে স্টুডেন্টরা সামনে এসে কিছু বলবে, ফ্লুয়েন্টলি তারা কিছু বলবে, তারা যাই জানুক না জানুক, তারা সামনে এসে তাদের যে একটা জড়তা যে ব্যাপার আছে সেটা কেটে যায়। কারণ ভবিষ্যৎ জীবনে বা চাকরি জীবনে অথবা যে কোনো চাকরির ভাই তোমাকে গিয়ে ওইটাও কিন্তু এক ধরনের প্রেজেন্টেশন, তুমি কি জানো এগুলো তোমাকে জাজ করা হবে। তো আমার মেইন অবজেক্টিভ তুমি কি জানো সেটা কোনো ব্যাপার না, বাট তুমি সামনে এসে কতটুকু বলতে পারতেছো এইটা জাজ করা। তো তোমাদের কাছে যে বিষয়টা বলবো আমি, যে তোমরা যেভাবেই পারো, যার মোবাইল আছে মোবাইলে সে করো, যার ল্যাপটপ আছে সে ল্যাপটপে প্রেজেন্টেশন তৈরি করো। যে ল্যাপটপে জানো না যে আমি তো এখনো কোনো প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট ব্যবহার করিনি, তাহলে আমি যে কাজটা করতে পারি, অথবা তোমরা কারো কাছ থেকে একটা প্রেজেন্টেশনের স্লাইড নাও, কারো কাছ থেকে যার কাছে আছে, সেখান থেকে তুমি ও যেগুলো লিখছে সেগুলো তুমি ডিলিট করে দিয়ে ওই জায়গায় তোমার কথাগুলো, তোমার প্রেজেন্টেশনটা দিয়ে দাও। তোমার যদি সেটাও সম্ভব না হয় তুমি একটা খাতা কলম নাও, তুমি লিখে মোহাইমিনুল ইসলাম যে বিষয়টা বললেন পোস্টার প্রেজেন্টেশন বলা হয়, তুমি লিখে সেটা আমাদেরকে দেখাও বা ছবি তুলে পাঠায় দাও, তারপর সেগুলা বলো। এটাকে জাস্ট যতটা সিম্পল করা যায়, অন্তত বর্তমান সময়ের জন্য তো বটেই। এছাড়াও যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা একটু কাইন্ডলি বলেন, আমাদের যে গেস্ট রয়েছেন তারা ইনশাআল্লাহ কোশ্চেন আনসার করবে। তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এটাও আপনারা করতে পারেন, এটা খুবই ইজি একটা প্রসেস। এখন 12 সালে, তারপরে 13 সালের দিকে উনি জয়েন করেন। আমাদের কিছু কথা উনি সবসময় বলতেন, সেটা হচ্ছে ভাইবার জন্য অথবা প্রেজেন্টেশনের জন্য এক সেট ড্রেস অবশ্যই বানিয়ে রাখা উচিত একদম শুরু থেকেই। আমার জুতা জুতা থাকবে বা এক সেট ড্রেস অবশ্যই বানিয়ে রাখা উচিত, না হলে আমি ভাইবার আগে দেখা যাবে বা প্রেজেন্টেশনের আগে আমি অন্যজনের কাছে ধার নিতে যাবে, ওই অন্যের ড্রেস কিন্তু নিজের ফিটিং হবে না, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার, আরো কিছু কথা বলতেন, সেটা হচ্ছে পাসপোর্টের কথা। আমাদের পাসপোর্টটা করে রাখা উচিত সবারই। এগুলো আসলে বেসিক জিনিস, এগুলো নিজেদের করে রাখলে কখন কার দরকার হবে। তারপরে এই যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেমন মাইক্রোসফট অফিসের কাজগুলো, ওয়ার্ডের কাজ বা এক্সেলের কাজ বা পাওয়ার পয়েন্টের কাজ, এই তিনটাই মূলত আমরা বেশি ইউজ করে থাকি। এগুলা কাজ আমরা হচ্ছে বড় ভাই হোক বা
কোনো ইউটিউব দেখে হোক বা যেভাবে হোক আমাদেরকে শিখে রাখা উচিত। নিজেদের জন্য হলেও এগুলো আসলে শিখে রাখা উচিত। এটাই আমার কথা। ঠিক আছে। খুবই সুন্দর কথা বলেছে সে, আশরাফুল। খুবই রিলিভেন্ট কিছু কথা বলেছে। তার মধ্যে প্রেজেন্টেশনের জন্য আহ, তার একটা ড্রেস কোড থাকবে বা একটা কমন একটা ড্রেস থাকবে, কারণ ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারেই আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হয়। এই বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছে সে। এবং আরেকটা বিষয়, মাইক্রোসফট অফিসের কাজ শেখা বা ইংলিশ শেখা, ইংলিশটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটাও ধীরে ধীরে শিখে ভালোভাবে আয়ত্ত করা, এটা একটা ব্যাপার থাকে। এগুলাই। আমাদেরকে ও খুবই দারুণ একটা কথা বলেছে। বর্তমান সময়ে পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশন, পিপিটি যেটা বলা হয় বা ওয়ার্ড বলা হয়, মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল, মাইক্রোসফট এক্সেল, অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের এত বেশি কাজ, যেটা হয়তো যে একটা কম্পিউটার আছে সেও বলবে যে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ সব জানি, আমি এক্সেলের কাজ সব জানি। আমি নিজে একটা 3 মাসের একটা ট্রেনিং করেছি এবং বলা যায় যে হয়তো মিনিমাম 6 থেকে 7 বছর যাবত এগুলোর সঙ্গে কাজ করছি, এবং এখন তো আরো বেশি কাজ করতে হয়। কিন্তু ইভেন আমি 1 সপ্তাহ আগেও একটা জিনিস এক্সেলে দেখলাম যে না, আমি জিনিসটা জানি না। এগুলা এত ওয়াইড বা এত ভাস্ট একটা ব্যাপার। তো বর্তমান সময়ে আমার মনে হয় যে এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। আপনারা যে কোনো একটা প্রোডাক্টিভ কাজ করতে পারেন, যেটা আপনাদের পরবর্তী জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে লাগবে। যেমন ও একটা কথা বললো যে পাসপোর্ট করে রাখা যেতে পারে। কোনো একটা আপনি স্কিল একটা শিখলেন, আপনি ম্যাথের হলে আপনি ম্যাথ ল্যাব শিখলেন, আপনি ফিজিক্সের হলে আপনার ফিজিক্স রিলেভেন্ট কোনো একটা কিছু শিখলেন, পাইথন শিখলেন বা সি শিখলেন, সি প্রোগ্রাম শিখলেন, জাভা শিখলেন বা কোনো কিছু শিখলেন। ধন্যবাদ মহাইমিনুল ইসলাম রিয়ন, লেকচারার, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম, লেকচারার, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডেন্টদের জন্য আজকের যে প্রোগ্রামটি আমরা করলাম, হাউ টু মেক অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। তো আজকের প্রেজেন্টেশনের উপরে প্রেজেন্টেশন, এটাতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে স্পিকার যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আরো কথা বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের সেশনটি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।